আমন্ত্রণ আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্রে আপনাদের সঙ্গে আছি শেখ জায়েদ। দর্শক ঐক্যমত্য কমিশনের আলোচনা চলছে। অল্প কয়েকদিনের মধ্যেই তারা জুলাই সনদের খসড়া চূড়ান্ত করতে চান, জুলাই সনদ চূড়ান্ত করতে চান। একটি খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে তারা দিয়েছেন এটির উপর মতামত দেওয়ার জন্য। এটি নিয়েই দিনভর বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও নানা বক্তব্য এসেছে। জুলাই সনদের খসড়ায় আপত্তি এনসিপি ও জামায়াতের। মৌলিক সংস্কারের ভিত্তিতে না হলে জুলাই সনদে স্বাক্ষর করবে না এনসিপি। নির্বাচন হবে জুলাই সনদকে ভিত্তি করে, নির্বাচিত সরকার সেই সনদ বাস্তবায়ন করবে। এছাড়া বিএনপি বলছে সংস্কার প্রস্তাবনা 2 বছরের মধ্যে বাস্তবায়নে একমত। এটি আজকে ঐক্যমত্য কমিশনের বৈঠক। সে বৈঠকের মাঝামাঝি সময় বের হয়ে সালাউদ্দিন আহমেদ কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে। এদিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, গভীর সংস্কার না হলে স্বৈরাচার ফিরে আসবে। কথা বলতে চাই জুলাই সনদের খসড়া নিয়ে নতুন করে কোনো জটিলতা হচ্ছে কিনা, কোনো কিছু কি ভাবছেন রাজনীতিবিদরা এই বিষয়টি নিয়ে। দুজন অতিথি আমাদের সঙ্গে যুক্ত আছেন। স্টুডিওতে আছেন জনাব শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান বিএনপি, স্বাগত আপনাকে। সঙ্গে আছেন রহিন হোসেন প্রিন্স, সাধারণ সম্পাদক বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি। আপনাকে স্বাগত জানাই রহিন হোসেন প্রিন্স। প্রসঙ্গ যেটি সামনে এনেছি এই প্রসঙ্গেই শুরুতে শুনতে চাই জনাব রহিন হোসেন প্রিন্স আপনার কাছ থেকেই। জি, ধন্যবাদ আপনাকে। আপনি যেটা বিশেষ করে জুলাই সনদ এই বিষয়ে আলোচনা তুললেন, আমি এ ব্যাপারে একটু সুনির্দিষ্ট করে কথা বলি। প্রথম সুনির্দিষ্ট হচ্ছে গতকাল এই বিষয়ক যারা আলোচনায় যেসব রাজনৈতিক দল অংশ আমরা নিচ্ছি এবং আরও হয়তো নেব, তাদের কাছে গতকাল ওনারা বিকালে পাঠিয়েছেন এবং ওনাদের প্রাথমিক প্রস্তাবনা হচ্ছে আগামীকালের মধ্যে যাতে এই ব্যাপারে আমরা একটা মতামত দেই। সুতরাং আমি আমাদের দিক থেকে এই ব্যাপারে সুনির্দিষ্ট বক্তব্য অ্যাকচুয়ালি এখন তুলে ধরাটা যথাযথ হবে না, কারণ আমরা দলে আলোচনা করব এবং তারপরে কথা বলবো। আজকে একটু দলে কথা বলেছি, কিন্তু আগামীকাল আর একটু সময় নিয়ে এটা আমরা করবো। 7টা অঙ্গীকার তো আপনি দেখেছেন। হ্যাঁ, কিন্তু এবার আমি সাধারণভাবে বলছি, শুধু অঙ্গীকার না, আর একটু বিষয় নিয়ে আপনাদের মাধ্যমে যারা আগ্রহী তাদেরকে জানাতে পারি। একটু খেয়াল করলে আমরা দেখব যে ওই মানে আমি আবার সাধারণভাবে এটা বলি, সাধারণভাবে আমি একবার যেটা দেখলাম তাতে কি বলবো যে তুলনামূলকভাবে এটাকে নাকচ করার কোনো কারণ আমি দেখি না, এটাই বলবো। কারণ একটা যে কোনো এই ধরনের আলোচনায় একটা পটভূমি থাকে, সুতরাং পটভূমি আছে, সেখানে গণ অভ্যুত্থানের কথা থাকতে হবে, আমাদের মুক্তিযুদ্ধের অঙ্গীকারের কথা থাকতে হবে এবং আমরা যারা এইখানে এগুলো করেছি সেটা থাকতে হবে। আর শেষে আপনি যে 7 অঙ্গীকারের কথা বললেন, 7 অঙ্গীকারের কিন্তু এখানে কিন্তু বড় জিনিস এখনও আসে নাই। সেটা না আসলে আপনারা আলোচনা বা সবাই বোঝা যাবে না। সেটা হচ্ছে আমরা যে পয়েন্টগুলোতে ঐক্যমত্য হলাম, যদি এখনো হয়নি, ওইটা কিন্তু মূল থাকবে লেখা কি কি বিষয়। সেটাই হচ্ছে আমি বলবো জনগণের জানা বোঝা এবং আলোচনার জায়গাটা কিন্তু অন্যতম প্রধান হবে। কিন্তু এ ব্যাপারে আমি জাস্ট ছোট ছোট মন্তব্য করি, এটা আমার ব্যক্তিগত মন্তব্য হিসাবে ধরে নেবেন। প্রথমে আমরা এটাকে যখন লিখছি জুলাই জাতীয় সনদ 2025 খসড়া ওনারা বলেছেন, এটা একটু ভাবছিলাম যে মানুষের মধ্যে আবার একটা ভুল বোঝাবুঝি না হয়, তাহলে নামটা কি দেবো এটা আমরাও ভাবছি। কারণ একটা আপনি যদি একটা জাতীয় সনদ বলেন, তা জাতীয় সনদ মানে কিন্তু অনেক কিছু থাকা দরকার। কিন্তু এইখানে প্রকৃতপক্ষে সরকারি 11টা কমিশন করেছে, যদিও সেইখানে ধরেন বৈষম্য বিরোধী কমিশন নেই, শিক্ষা কমিশন নেই, কৃষি কমিশন নেই, বহু কিছু নাই। এবং তার মধ্যে মাত্র 5টা নিয়ে আলোচনা এবং 5টারও মাত্র কয়েকটা বিষয় ঐক্যমত্য। তাই একটু এটা আমার নিজের ভাবনা যে তাহলে এটা যে মানুষ প্রথমে সনদ দেখে এসে আসা হতে পারে, সনদে কই সাধারণ মানুষের কথা কই, কৃষির কথা কই, এই কথা কই, সেটা একটা ভুল বোঝাবুঝি জায়গা হইতে পারে। এই জন্য আমার বিবেচনায় নামটা এমনভাবে দিতে হবে যাতে করে ওটা মনে হবে যে ঐক্যমত্য আলোচনায় আমাদের কত গুরুত্বপূর্ণ কথা, সেটাই আমার প্রথম পজিশন। আর আমি ব্যাখ্যায় অন্য পয়েন্টে গেলাম না, আর লেখা যুক্তি সেটা থাকবে। কিন্তু অঙ্গীকারের জায়গায় এসে যেটা কয়েকটা পয়েন্ট দেখলাম, আমি তার পজিটিভ পয়েন্টটা বলতে পারি। যে পজিটিভ পয়েন্ট একটা হচ্ছে যেটা আমরা প্রথম দিন থেকে বলে আসছিলাম, সুতরাং এই ব্যাপারে আমাদের দ্বিমতের কোনো কারণ থাকবে না। যে ধরেন এই যে আলোচনাগুলো করছি, সেই আলোচনার একটা বিরাট অংশ হচ্ছে যে আপনার এখনই প্রচলিত যে ব্যবস্থা তাতে আইন করে করা যায়, তো তাহলে যে কোনো সময় করা যাবে, কোনো সমস্যা নেই, যেহেতু ঐক্যমত্য আছি। আর কতকগুলো বিষয় আছে আমাদের সংবিধানের পরিবর্তন বা সংযোজন সংশোধন তার সাথে জড়িত, তা সেইটা করতে গেলে আমাদেরকে নিয়মিত আছে
একটা নির্বাচিত পার্লামেন্ট লাগবে, সেই পার্লামেন্টে 2/3 মেজরিটি লাগবে। তারপরে কোনো কোনো পয়েন্টে, যেটা আপনি এটা নিশ্চয়ই ইতিমধ্যে জানেন অলরেডি, আমাদের আইন আদালত পঞ্চদশ সংশোধনী যে রায় দিয়েছে, আপিল বিভাগ ঠিক রাখলে অনেক কিছু কিন্তু পুনঃস্থাপিত হয়ে যাবে। সেইখানে গণভোটের বিধান আরও অনেক বিষয় টিষয় চলে আসবে, সেইটার সাথেও এগুলো কিন্তু অনেক কিছু জড়িত। তা সুতরাং সেটাকে আমার বিবেচনায় ওই অ্যাপ্রোচটা পজিটিভ আছে। ওইখানেও বলা আছে যেটা নির্বাচিত সংসদের মাধ্যমে করতে হবে। আর একটা কথা বলা আছে যে এই কাজগুলো, কারণ এই কাজটা কিন্তু খালি মুখে বললে হুটহাট করে হবে না, এর অনেক কিছু আইনগত ব্যাপার আছে, শব্দ চয়নের ব্যাপার আছে, বিভিন্ন জায়গায় দেওয়ার। যারা এটা জানে, দুদুভাই পার্লামেন্ট মেম্বার ছিল, উনি আমার থেকে ভালো বলতে পারবেন এগুলো করতে গেলে কি কি করতে হয়। তা সেই জায়গায় একটা 2 বছরের কথা বলা হয়েছে। তা আমার বিবেচনায় সেটা একটু পরীক্ষা করে দেখা উচিত। যারা আছেন এবং যারা নানা সময় পার্লামেন্ট মেম্বার ছিলেন, ক্ষমতায় ছিলেন, তারা আমার থেকে ভালো বলতে পারবেন যে এত বড় ধরনের কাজের জন্য 2 বছর সময়টা কি অনেক বেশি হয়ে গেল, না কম হয়ে গেল, না মোটামুটি এর মধ্যে করা যায়। তা আমাদের ব্যক্তিগত পজিশন হচ্ছে এগুলো আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা কাজটা করি। কিন্তু আমি এই জায়গায় আরেকটা জিনিস জোর দিতে চাই, যেটা আমরা ওই জায়গায় বলেছি, যে দেখেন কতকগুলো কাগজে অনেক কিছু লিখলেই কিন্তু সব হয় না। কারণ এর আগে আমরা যে কর্তৃত্ববাদী স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে করলাম, কাগজে কলমে কি না ভালো ছিল। আমি একটা পপুলার উদাহরণ দিই, দেখবেন যে দুর্নীতির কথা কে না বলে, সবাই জানি। কিন্তু এখনো আমাদের এই সংবিধানে অনপর্জিত আয় ভোগ করার অধিকার কিন্তু নাই। তো লেখা তো আছে, কাজ তো হয় না। তা সুতরাং এর জন্যে যে একটা আরেক ধরনের আন্দোলন, আন্দোলন মানে খালি জ্বালাও পোড়াও বা ওকে হটাও, এটা না, মানুষকে আন্দোলিত করা এবং মানুষের মধ্যে এই অ্যাওয়ারনেস বিল্ড আপ করা। তা আমি বরঞ্চ জোর দিতে চাই, যেটা ওই মিটিংয়েও বলেছি, যে এই যে এতগুলো রাজনৈতিক দল এবং এই যে মানুষ দেখছে, যাদের এ ব্যাপারে প্রত্যাশা আছে, আমাদের এর মধ্যে যে কাজগুলো করছি তার যে মূল লক্ষ্য, সেটাকে সামনে এনে জনগণকে কিভাবে ইনভলভ করতে পারি, সেই জায়গাটাও যাওয়া দরকার। তো ওই ধরনের কোনো শব্দ দেখলাম না। আমরা হয়তো যখন এইটাকে আমরা জমা দেব, তখন যাতে ওই পয়েন্টগুলো আর একটু আনতে পারি, এ ধরনের আমরা চিন্তা করছি। আমাদের দলের কেন্দ্রীয় কমিটি, প্রেসিডিয়াম, আমরা চিন্তা করে আমরা সেই দিকে আগাবো। এইটা হচ্ছে আমার প্রাথমিকভাবে এ বিষয়ক বক্তব্য। আবার আসবো আপনার কাছে। জনাব শামসুজ্জামান দুদু, একটা খসড়া দেয়া হয়েছে, সেটি বিষয়ে মন্তব্য চাওয়া হয়েছে 30 তারিখ দুপুর 12টার মধ্যে। তার আগেই হচ্ছে রাজনৈতিক দল, অন্য কিছু রাজনৈতিক দলের হচ্ছে নেগেটিভ বক্তব্য, কি বলবেন? জি, আপনাকে ধন্যবাদ। আমাদের সিপিবির সম্মানিত সাধারণ সম্পাদক, সাবেক ছাত্র নেতা রুহিন হোসেন প্রিন্সকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি এই যে বক্তব্য প্রিন্স যে ব্যাপারটা নিয়ে আমাকে বললেন, বিস্তারিতভাবে সে এটা উল্লেখ করেছে এবং সে নিজেও এই কমিশনের সঙ্গে বৈঠকে অংশ নিচ্ছে, আলোচনা করছে, সরাসরি তারা এটা করছে। আমি এই ক্ষেত্রে তার সঙ্গে আমি একমত এই পয়েন্টে যে আমার দলও জুলাই সনদের ব্যাপারে বিপক্ষে অবস্থান নেয়নি, পক্ষে অবস্থান নিয়েছে এবং 2 বছরের মধ্যে যদি বিএনপি ক্ষমতায় যায়, তাহলে যে অঙ্গীকারগুলো এখানে থাকবে পর্যায়ক্রমে সেটি বাস্তবায়ন করবে। এটা কিন্তু আমাদের পক্ষ থেকে বলা হয়েছে। আমরা এই গণঅভ্যুত্থানকে স্মরণীয় করার জন্যে যে অর্জনগুলো আমাদের চোখের সামনে থাকবে, সেগুলো এখানে লিপিবদ্ধ করেই আমরা দায় সারব, এটা বিএনপি কিন্তু মনে করছে না। আমার কাছে স্পষ্ট বক্তব্য, 90-এর গণঅভ্যুত্থান আমাদের জাতি সুযোগ কতটা ব্যবহার করতে পারছে সেটা আমার কাছে এই মুহূর্তে বড় না। এই মুহূর্তে 24-এর গণঅভ্যুত্থানের একেবারে মানে জনমত, ঐক্য, বিস্ফোরণ একা চোখের সামনে এখনো আছে। এই ব্যাপারে তুলনামূলকভাবে এই জন্যই বলছি, সকল রাজনৈতিক দল কিন্তু আলাদা একটা মতামত আছে, আলাদা বক্তব্য। কিন্তু এই সেন্টিমেন্টের জায়গায়, যেমন আমি একটা ছোট কথা বলি, পাটোয়ারি, নাসিরুদ্দিন পাটোয়ারি এক সময় রাজনৈতিক বক্তব্য দিতে গিয়ে বলেছিল যে সামনে নির্বাচন হলে 300 আসন তারা পাবে, বিএনপি খুব বেশি পেলে 100 আসন পাবে। তো এটা যদি আমি তার রাজনৈতিক সংগঠনের মতামতটাকে গুরুত্ব সহকারে নিই, যেহেতু এখন রাজনীতি, জাতীয় রাজনীতি, সে একজন ব্যক্তি,
নেই, তাহলে তো আর সমস্যা থাকে না। সমস্যা থাকে না মানে কি, ইলেকশন হলে তো সে জিতবে এবং 300 আসনে তারা জিতবে। তাহলে বিএনপির এই বিষয়গুলো নিয়ে আলোচনার দরকার নাই তো, এমনকি জুলাই সনদ নিয়েও আলোচনার দরকার নেই। তারা ব্রুট মেজরিটি থাকবে পার্লামেন্টে, ব্রুট মেজরিটি থাকলে মানে যত রকম গণতান্ত্রিক আর অগণতান্ত্রিক ইচ্ছা করলে সেটা সংবিধানে সংশোধন করতে পারবে। তো সেই কাজটি তারা না করে, অর্থাৎ ডক্টর ইউনূস সাহেব বা বাংলা সরকারকে ইলেকশনের দিকে না নিয়ে গিয়ে আমি এটাই সই করব না, ওইটা করতে দেবো না, এটা এগুলো তো মনে হচ্ছে যে নিজের বক্তব্যের সঙ্গে প্রতারণা করছে। তার মানে ইলেকশন হলে ভালো করবে না, আর ভালো না করলে এই সনদ সামনে মানে যাতে ঠেকানোর একটা প্রক্রিয়া। আমার কাছে মনে হয়েছে কি, নিজের কাছে সৎ থাকতে হবে। আমি একটু আগে বললাম না, এই যে গণঅভ্যুত্থান, শত শত না হাজার হাজার আমাদের ছেলে মেয়েরা মারা গেছে, হাজার হাজার। আর এই 16 বছর ধরলে তো 4,500 শহীদ আছে আমার দল এবং অন্যান্য রাজনৈতিক দল, 60 লক্ষ আসামি, 2.5 লক্ষ মামলা। এটাকে আমি যদি সিরিয়াসলি নেই, এই সুযোগ কেন আমি হারাবো? আমার দল যতটুকু সম্ভব আমরা সেই জায়গায় পজিটিভ ভূমিকা নেওয়ার চিন্তা করে এসেছে, কোনো দ্বিমতে তো প্রশ্নে ওঠে না। সহযোগিতার দৃষ্টিভঙ্গি নিয়েছে জামাত ইসলাম এবং এনসিপি, তারা তো একটা আলাদা রাজনৈতিক দল। আমার ধারণা হচ্ছে রাজনীতিগত কারণে ভিন্ন মত পোষণ করা গণতান্ত্রিক বিধি ব্যবস্থায় একেবারে স্বীকৃত একটি বিষয়। আমি তাদের এই যে ভিন্ন মত পোষণ করছে এতে একেবারেই উদ্বিগ্ন না। তারা ক্ষমতায় যাচ্ছে, যদি এনসিপি যদি 300 পায় আর জামাত যদি তার সঙ্গে থাকে তাহলে তো প্রায় 400 পেয়ে যাবে। বিএনপি তো থাকবেই না, অসুবিধা কি? ইলেকশনটা তো করা উচিত। তো এত ভালো অবস্থায় থেকে ভিন্ন মত পোষণ করে ইলেকশন ঠেকাবো, তার মানে ডালমে কোস কালা হয়। এখনো পর্যন্ত বলি, ওই কি বলে জুলাই সনদ না, নিজের দলের মার্কা পর্যন্ত আমি ডিসাইড করতে পারিনি। আমার দলের অনুমোদন পর্যন্ত 200, এক একটা জায়গায় 200 সিগনেচার লাগে, হ্যাঁ লাগে, সেটা আমি করতে পারি নাই। রাজনৈতিক দল এবং আইনগত দিক থেকে রাজনৈতিক দল হিসেবে আমি দাঁড়ি করাতে পারি নাই। তো এত কথা বলার দরকার কি? এই দেশের প্রবীণ রাজনৈতিক দলের থেকে 2টি দল বিশেষত, একটা আছে কমিউনিস্ট পার্টি, যেটা সিপিবি সাধারণ এখানে বসে আছে, একটা জামাত ইসলাম, তারা তাদের মতো করে কথা বলছে। বিএনপি আরো পরে বাংলাদেশের প্রেক্ষাপটে তৈরি হয়েছে। তা গণতান্ত্রিক ধারায় আমি জনগণের উপর আস্থাশীল হব না, সেই আস্থার অর্জনের পরীক্ষাটা তো ইলেকশন। এই যে আমি আগেও বলেছি, শেখ মুজিব যখন 6 দফা দিছে না, বাংলাদেশের রাজনীতিতে ম্যাক্সিমাম দল সেটা বিরোধিতা করছিল। 66 কি 64-এ দিয়েছিলেন উনি করাচিতে। এটাকে বিশেষত তৎকালীন বামপন্থী রাজনীতিবিদ হিসাবে যারা ছিলেন, তার বিশেষ করে চীন ঘেঁষা রাজনৈতিক দলগুলো সেটাকে সাম্রাজ্যবাদের একটি মানে কি সনদ হিসাবে চিহ্নিত করছিল। কিন্তু মানুষ 70-তে যখন নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ মুজিবকে সংখ্যাগরিষ্ঠতা করলো, তখন 6 দফাই কিন্তু জাতি গ্রহণ করছে বলে ধরে নেওয়া হলো। তো এখন সিপিবি, এই সিকে এনসিপি, তাদের ইলেকশনে গেলে তো তারা ওই যে মিস্টার পাটোয়ারি যেটা বলছে, তাহলে তার সমস্যা নাই। এত আলোচনার দরকার কি? আমার তো মনে হয় তার সঙ্গে তো ওই যে শিক্ষার্থীদের, কি ডক্টর ইউনূস বলছে না, শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা পূরণ, তাদের একটা রাজনৈতিক দল গঠন করা যায়। সর্বশেষ অস্ট্রেলিয়াতে দেখলাম মিস্টার মাহফুজ, আমি জানি না এটা সত্য মিথ্যা কত হয়নি, কিন্তু মাহফুজ বাকি ছিল খালি এই চাঁদাবাজি, এই লুটপাট, এই কি অর্থ পাচার, এটা খালি বাকি ছিল। তা আজকেও যখন দেখলাম, সত্য মিথ্যা আমি জানি না, আর বাকি থাকলো কি? এখন তারা তাদের মতো করে চিন্তা করতে হবে রাজনীতিতে। সেটি হচ্ছে দেশ বাঁচানো, সার্বভৌমত্ব বাঁচানো, গণতন্ত্র ফিরিয়ে আনা। এর কিন্তু কোনো বিকল্প নাই। এই যে জুলাই সনদ,
সেটা মানুষের আকাঙ্ক্ষা পূরণের জন্য। সেটাকে কেউ যদি মনে করে ইস্যু বানিয়ে আমি নির্বাচন ঠেকাবো, এটা দুঃখজনক হবে, এটা করা উচিত হবে। ধন্যবাদ আপনাকে। একটা বিরতির সময় হয়েছে, এসে কথা বলতে চাই। আমরা প্রথমবারের মতো বিএনপির ওয়াকআউট দেখেছি গতকালকে। রুনেসেন প্রিন্স, আপনিও ছিলেন, এই প্রসঙ্গে একটু কথা বলতে চাই। এছাড়া কয়েকটি বিষয় রয়েছে, যেমন যে সাংবিধানিক সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর নিয়োগ, নারী প্রতিনিধিত্ব সংসদে, ন্যায়পাল নিয়োগ, এই প্রসঙ্গগুলোই তো ছিল নিশ্চয়ই রুনেসেন প্রিন্স। এগুলো নিয়ে একটু কথা বলতে চাই। একটা বিরতির সময় হয়েছে। দর্শক, জনতন্ত্র গণতন্ত্র একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন আরএসএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র। কথা বলছিলাম জুলাই সনদের খসড়া নিয়ে জটিলতা হচ্ছে কিনা এই বিষয়ে। রহিন হোসেন প্রিন্স, আপনার কাছে আসতে চাই। গতকালকে আমরা যেটি দেখলাম, প্রথমবারের মতো ওয়াকআউট করেছে বিএনপি। যে বিষয়গুলো নিয়ে আলোচনার প্রেক্ষিতে বা আলোচনা হবে না বা ঐক্যমত্য হবে না বলে বিএনপি ওয়াকআউট করেছে, সেই বিষয়গুলো নিয়ে তো পরে আলোচনা হয়েছে নাকি? না, এটা আমি এটাকে খুব কি বলবো, খুব সাধারণভাবে পজিটিভ দেখার পক্ষে। কিন্তু এটাও আপনার মাধ্যমে এটা একটা বলে রাখি, কারণ এটা তো একটা ঐক্যমত্য যেটা হব সেটাই। এবং আমরা কিন্তু বারবার বলছি যে প্রধান উপদেষ্টার সাথে গত বছর 5ই অক্টোবর এবং এই বছর এই প্রোগ্রামের উনি যে সূচনা করলেন 15ই ফেব্রুয়ারি, সেইখানে কিন্তু এই কথাটা উনি বলেছিলেন যে যে বিষয়ে আমরা সবাই মিলে ঐক্যমত্য হব সেটাই কেবলমাত্র গ্রহণ করব। যদি উনির বিষয়ে আলোচনা করে চেষ্টা করবো ঐক্যমত্য হওয়ার, না হলে করবো না। যার যার রাখবো, যে একটু আগে দাদুভাই বললেন যে আমরা নির্বাচনের সময় যার যার ইশতেহারে ঘোষণা করব, আমরা কি বলে জনগণের ম্যান্ডেট পেলে আমি করব। তাহলে এই হওয়া উচিত নীতি মালা। এবং এইটা আমরা আমাদের পার্টির দিক থেকে প্রথম দিন থেকে বলছি, একাধিকবার বলছি। কিন্তু আমি এই যে ক্ষোভটা ওইখানে বলেছি বলে আপনাদেরকেও বলি, ঐক্যমত্য এই যে কমিশনের যারা আলোচনা করছেন তারা অনেক সময় এটা শোনেন না। তারা দিব্য চোখে দেখছেন যে এই বিষয়ে একটা দলের, বড় দল হোক আর ছোট দল হোক, সেটা পরের আলোচনা করি আমরা, পুরোপুরি দ্বিমত, তো এটা টেবিলে না আনাই উচিত। কিন্তু ওনারা অনেকটা এই ঐক্য মানে টেবিলে এনে কিছু সময় নষ্ট করছেন বলে মনে করি, ওইখানে বলেছি সেটাই বলি। যেমন ওই দিন বিএনপি যে বিষয়টা, আমি অত ডিটেল যাচ্ছি না এবং ওনাদের নেতাদের কাছ থেকে আপনারা শুনবেন, যারা এখানে যায় তারাই ভালো বলতে পারবে যে কতকগুলো বিষয় আছে। ধরুন আমাদের, আমি একটা মোটা দাগে বলি যে এইটা কি সংবিধানের পার্ট হবে কি হবে না। যেমন আমাদের পজিশন, যদি সুযোগ থাকে সংবিধানের পার্ট করে ফেলেন, আমরা দ্বিমত করি না অনেকে হয়তো। কিন্তু ওনাদের দিক থেকে যারা বলেন তারা বলেন যে দেখেন, আমরা তো যেহেতু ক্ষমতায় কি বলে যে প্রধান মন্ত্রী, তিনি 10 বছর থাকতে পারবেন না, এটা মানলাম। আর আমরা তো ক্ষমতায় ছিলাম, তাতে আমরা বুঝি যে যদি আপনি নির্বাহী বিভাগকে সব কিছু হাত পা বেঁধে দেন এবং তাহলে কিন্তু ইচ্ছা করলেও কাজ করতে পারবেন না। তা আমরা সংবিধানের পার্ট না হোক, এ ব্যাপারে আমরা ডিটেল আইন করব, আইন প্রণয়ন করে করব, অসুবিধে কি? তাহলে ধরেন আমাদের একমত, ওনাদের একমত, এবং এটা কংক্রিট যে এটাকে ঐক্যমত্য হওয়ার সুযোগ নাই, তাহলে তো টেবিলে আনা উচিত না। তো ওই যে বললেন, ওই দিন আমরাও খুব আকস্মিকভাবে, আমি যেমন আগের দিন রাতে যখন পাইলাম, দেখলাম যে ব্যাপারে তো ঐক্যমত না, কেন? আমি বরঞ্চ একটু প্রথমে ভাবলাম যে তাহলে কি বিএনপি তার পজিশন শিফট করেছে কি, আলোচনা করবে। কিন্তু আলোচনার শুরুতেই দেখলাম যে বিএনপির নেতা আছে, কিছুক্ষণ পরে হাউস থেকে জানানো হলো যে তারা যেহেতু এ বিষয়ে তাদের ঐক্যমত্য নাই এবং তারা আলোচনায় অংশ নিতে চান না, এই জন্য চলে গেছে। তারপরে কিন্তু প্রথমেই আমি মানে ওইখানকার আমাদের, আমি তো কমিউনিস্ট পার্টির প্রতিনিধিত্ব করে, আমি মাইকটা নিয়েই কিন্তু পরিষ্কার বললাম। তখন ওনারা আলোচনা চালাইতে চাইলেন, আমি সাথে সাথে বললাম আমি প্রসিডিউর নিয়ে কথা বলতে চাই, কারণ একটা দল এবং বড় দল তারা এখানে নাই এবং তারা এই আলোচনার সাথে অংশই নিতে চান না। তা ধরুন আমরা অন্যরা সবাই মিলে ঐক্যমত্য হলাম, তাহলে তো এটা তো ঐক্যমত্য হবে না, আমরা তো করতে পারবো না, তাহলে এই আলোচনার তো কোনো মূল্য নাই। হ্যাঁ, আপনি বলতে পারেন যে আমাদের সময়ের মাথা খাটানোর জন্য বা একটু মাথার মধ্যে নেওয়ার জন্য আমরা এই আলোচনা করলাম, কিন্তু আমি বলেছিলাম ওইখানে, এটা আপনাদের তো লাইভ সম্প্রচারে হয়তো শুনেছেন, যে এটা এই সময় নষ্ট করাটা উচিত হবে না। কিন্তু তারপরে যে কোনো কারণে হোক না কেন, পরে সালাউদ্দিন ভাই আসলেন এবং তারপরে মানে বিএনপির প্রতিনিধি আসলেন, এরপরে ওনারা চালিয়ে গেলেন। তো এখন এইটার তো উত্তর আমাদের কাছে নাই। এবং আমি আপনাকে বলি যে আমরা দেখতে পাচ্ছি যে এরপরে যে আলোচনা এবং আজকেও চললো, আসলে যার জন্য দেখবেন এই ব্যাপারে কোনো ঐক্যমত্য হয় নাই। তো এখন যারা এটাকে চালান তাদেরকে আর কতবার বলবো, এক কথা তো বারবার বললেও ভালো লাগে না আর কি, এটাই। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি, ওই দিনও আমরা বলেছি, এখনো মনে করি এইখানে কোনো চাপাচাপি করা উচিত হবে না। যতটুকু ঐক্যমত্য হয়েছে সেটাকে নিয়েই
আমাদের এগিয়ে যাওয়া যে উচিত। সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ, তারপরে নারী প্রতিনিধিত্ব, ন্যায়পাল নিয়োগ, এগুলোতে আপনাদের মতামত কি দিয়েছেন? না, এটা বলে দিই, আমরা সাংবিধানিক যে পয়েন্টটা, আমরা কতগুলো জায়গায় মনে করি চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য এক্ষেত্রে সংবিধানের পার্ট করা যেতে পারে। নারী আসনে আমাদের সুস্পষ্ট মত, যেটা আমরা 72 সাল থেকে দিয়ে আসছি, তার সাথে যুক্ত খালি করেছি যে নারী আসন বৃদ্ধি করতে হবে এবং সরাসরি নির্বাচন। এমনকি আমরা এটা বলেছি, এটা কিন্তু আমরা এই নির্বাচনে হবে না, এগুলো করবে নেক্সট পার্লামেন্ট। এই নির্বাচনে যেটা আছে সেটা থাকবে, দরকার হলে যদি সব দল একমত হই আমরা কত % নারীদের এইবারের ভোটের মধ্যে নিয়ে আসতে পারি, তাতে উল্লেখযোগ্য কোনো লাভ হবে না, কিন্তু ভবিষ্যৎ পার্লামেন্ট ওই করতে পারে। ন্যায়পালের ব্যাপার কিন্তু ওই যে সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলোর কথা বলছে না, তার মধ্যে এটা হয় যে ন্যায়পাল এখন সংবিধানে কিন্তু আছে, কিন্তু আছে, কিন্তু ওইটা বলা আছে যে সংসদ কিভাবে এটা করবে এই জায়গায়। তো ওইখানে কংক্রিট আমরা করার পক্ষে যে একটা ন্যায়পাল থাকিবে এবং তার অপারেটিং পজিশন কি, এবং তারপরে সংসদ অনুমোদন করার জায়গায় যেতে পারি, এইটুকুই। কিন্তু আমরা এই জায়গায় অত ডিটেল যেতে চাই না, এই কারণে যে ব্যাপারে আমাদের ঐক্যমত্য হচ্ছে না, জানার পরে তো আমাদের এত ডিটেল যাওয়ার দরকার নেই, কিন্তু আমরা এই পয়েন্টে আমাদের পজিশনগুলো আমরা জানিয়েছি। ধন্যবাদ আপনাকে। জনাব শামসুজ্জামান দুদু, আপনার কাছে আরেকটি প্রসঙ্গে আসতে চাই। এই প্রসঙ্গে আসলে বিএনপি ঐক্যমত্য কমিশনে তাদের বক্তব্য পরিষ্কার করেছে। ডাকসু এবং রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে, নির্বাচনের তারিখও ঘোষণা হয়েছে। এই প্রসঙ্গে পরে হোসেন প্রিন্স আপনার কাছে আসবো, প্রয়োজনে মাঝখানে একটা বিরতি নিব। শামসুজ্জামান দুদু, আপনার কাছে আসতে চাই এই বিষয়টায় যে জাতীয় নির্বাচনের আগে এই নির্বাচনগুলো নিয়ে জাতীয়তাবাদী ছাত্রদল এবং বিএনপির পক্ষ থেকেও বলা মানে একটা বক্তব্য ছিল যে জাতীয় নির্বাচনের পরে হলে ভালো হয়। এখন কেমন হবে, আপনার কি মনে হয়? আমার মতে সকল নির্বাচন, স্থানীয় সরকার বা বিভিন্ন প্রতিষ্ঠানের, বিশেষত ছাত্র, এই যে ডাকসু, রাকসু, বাকসু, যে সব জায়গার নির্বাচন, আমাদের কনসেন্ট্রেট করা হচ্ছে জাতীয় নির্বাচনটা কতটা শান্তিপূর্ণভাবে আমরা করে শেষ করতে পারি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গত 15 বছর ধরে যে অবস্থাটা ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলছে, চট্টগ্রামও, রাজশাহীতেও একটা ছাত্র সংগঠন, যেটা এখন নিষিদ্ধ, যেটা নিষিদ্ধ, সেই ছাত্র সংগঠন হলে হলে, এমনকি শিবির, জামাত ইসলামের ছাত্র সংগঠন শিবিরও বলছে বাধ্য হয়ে আমরা তখন ছাত্রলীগের স্লোগান দিয়েছে, ছাত্রলীগের মধ্যে ছিলাম থাকার জন্য। এ নিয়ে নানান বিতর্ক হয়েছে জাতীয় অঙ্গনে। তো তারপরেও সেটি ভাঙা সম্ভব হয়েছে কিনা, অর্থাৎ হলে হলে সকল রাজনৈতিক দলের অবস্থানটা নিশ্চিত করা গেছে কিনা, ছাত্র সংগঠন মানে সাধারণ ছাত্রদের সঙ্গে এখন কি বিশেষ কোনো ছাত্র সংগঠন ছাত্রলীগের মতো আবার কন্ট্রোল করছে কিনা, যদি করে থাকে তাহলে স্বাভাবিক কারণে এই হলগুলো নির্বাচনে একক ভূমিকা পালন করবে একটি ছাত্র সংগঠনের মধ্য দিয়ে, যেটি পরিষ্কারভাবে ভালো কোনো অবস্থা সৃষ্টি হবে না আমার বিবেচনা। আমরা যেমন ছাত্র সংগঠন করেছে, আমি ডাকসুর প্রার্থীও ছিলাম, পরে আমাদের ডাকসুতে ছাত্র দল জয়লাভ করছে। তো এটা খুব জরুরি। আমি একেবারে নির্বাচনগুলো খারাপ এটা আমি বলছি না, কিন্তু যদি কারোর উদ্দেশ্য খারাপ থাকে, অর্থাৎ কোনো বিতর্ক সৃষ্টি করতে চায়, এই নির্বাচন খুব স্পর্শকাতর, ছাত্রদের এই নির্বাচন খুব স্পর্শকাতর। যেমন 73-74 প্রথম নির্বাচনে তো ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সেলিম ভাইয়ের প্যানেল জয়লাভ করছিল, কিন্তু পরে যেটা মাহবুব ভাইদের প্যানেল, যেটা ব্যালট বাক্স ছিনতাই হয়ে যায়, এই যে ব্যালট বাক্স ছিনতাই হয়ে যায়, সেই ছাপটা ছাত্র অঙ্গনে দীর্ঘদিন ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় স্বাধীনতা যুদ্ধের, মুক্তিযুদ্ধের, ভাষা আন্দোলনের, 62 আন্দোলনের, 70-এর নির্বাচন, সব কিছুর কেন্দ্রভূমি। সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন বিতর্কিত কোনো ঘটনা হয়ে যাবে, সেটা জাতীয় ক্ষেত্রে এটা প্রভাব পড়তে পারে। সেই জন্য আমার কাছে মনে হয়েছে আমরা যে সুযোগটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পেয়েছি, মানে গণতন্ত্র প্রতিষ্ঠার, স্বৈরতন্ত্রের পতন, সেটাকে নিশ্চিত করতে হলে জাতীয় নির্বাচনটা আমার বিবেচনায় এবং আমার দলও মনে করে সর্বাগ্রে জাতীয় সংসদের নির্বাচনটা হওয়ার দরকার।
কিন্তু সেই ক্ষেত্রে এখন যে ঘোষণাটা আপনি বললেন এসছে, সেটা আবার আমি বলবো ছাত্র সংগঠন এবং প্রশাসন মানে ইউনিভার্সিটি প্রশাসন সকলে মিলে কতটা সঙ্গত হবে, কতটা শান্তিপূর্ণ করা সম্ভব হবে কিনা, এটা জাতীয় রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নতুন করে ভেবে দেখা উচিত, এটা আমার কাছে মনে হয়। ধন্যবাদ আপনাকে। একই প্রসঙ্গে রহিম বক্তব্য নিব, তার আগে বিরতিতে যাব। দর্শক, আবারও বিরতির সময় হচ্ছে, ফিরছি একটু পর, সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন RICL স্টিল জনতন্ত্র গণতন্ত্র। কথা বলছিলাম জুলাই সনদের খসড়া নিয়ে জটিলতা, কথা প্রসঙ্গে এসেছে ডাকসু রাকসু নির্বাচন। মতামত দিয়েছেন জনাব শামসুজ্জামান দুদু, জনাব রহিন হোসেন প্রিন্স, আপনার কাছে শুনতে চাই। না, প্রথমত এটা একটু মনে রাখা দরকার, আমরা তো নির্বাচন চাই অবশ্যই। দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন নাই, ছাত্র সংসদ নির্বাচনের দাবি আমাদের। কিন্তু মনে রেখেন, খালি তো নির্বাচন না, আমরা কিন্তু এই কথাও বলেছিলাম যে একটা নির্বাচন যেমন হইতে হবে, ওইখানে কিন্তু বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এগুলো যেটা হয়, কারণ তার জন্য কিন্তু টাকা দেয় সবাই, এতো জানা আছে, আপনি আমি সবাই জানি, কারণ আমরা যখন পড়েছি আমাদেরও তো টাকা দেওয়া আছে। তা সুতরাং এই টাকাগুলো কিন্তু খরচটা ঠিকমতো হয় না এবং অন্য জায়গায় যায়। তো এখন আমরা যে চাই বলছি, চাই কিসের ভিত্তিতে? ওইখানকার যে শব্দটা পপুলার বলে বলি যে লেভেল প্লেইং ফিল্ড, তার মানে সবার ওই ধরনের একটা পরিবেশ পরিস্থিতি আছে। তাহলে দেখতে হবে যে এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এইরকম এখনকার পরিবেশ আছে কি না। কিন্তু আমরা দূর থেকে যেটা দেখি যে না, এখনও পর্যন্ত কিন্তু পরিবেশটা দেখছি না, নানা ধরনের ভয়ের পরিবেশ আছে। আমি অন্যদের কথা বাদ দেন, এইখানে যেমন এই যে আন্দোলনের অন্যতম ছিল, বৈষম্য বিরোধী আন্দোলনের আমাদের নারীদের মধ্যে অন্যতম নেত্রী, তিনি তো পরিষ্কার করে বলে দিয়েছেন, তথ্য উপাত্ত হয়তো সবটা বলেন নাই, আমরা তো নানাভাবে জানি যে এই যে জুলাই গণঅভ্যুত্থান অনেকের কাছে যেন একটা টাকা তৈরির মেশিন, উনি বলেছেন, ওনার ভাষ্য, এবং এটা কেনা জানে, এখন তো এগুলো সবই ওপেন হচ্ছে। আরেকটা জিনিস যেটা দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে যে এই সমস্ত প্রতিষ্ঠানে কে দায়িত্ব পালন করবেন, কোন শিক্ষক করবেন না করবেন, অনেক সময় কিন্তু তারাই ঠিক করছে। তার মানে পরিবেশটা কাদের হাতে? কোনো দল ক্ষমতায়, মানে ক্ষমতাসীন দলের কোনো ছাত্র সংগঠন নাই যেমন বলতেছি, আবার নাই আপনি কি একেবারে বলতে পারেন? সেটা কিন্তু নাই, সেটা আমরা বলতে পারি না। সুতরাং এইগুলো দেখছি। এবং আরেকটা কথা যেটা দুদু ভাই উল্লেখ করেছেন, আমি একটু খালি রিপিট করতে চাই, খুবই কারেক্টলি বলেছেন। দেখেন, আগে যে দল ক্ষমতায় ছিল তাদের ছত্রছায়ায় অনেকে ছিল যারা এখন এই যে শিবির পরিচয়ে বেরোয় আসছে, তাই না? তা এখন এরা কি শিবির না অন্য কার সাথে আছে এবং তারা কোথায় নিয়ে যেতে চাই, এই প্রশ্নগুলো কিন্তু এখনও মীমাংসিত না। সুতরাং আমার বিবেচনায়, কারণ আমরাও ছাত্র আন্দোলন তো করে এসেছি, যে এই ধরনের প্রশ্ন মীমাংসা করেই কিন্তু যাওয়া উচিত। তার জন্য আমি কালক্ষেপণের পক্ষে না, কিন্তু প্রশ্নটা আমি সরকারকেই করতে চাই। আমরা যখন জাতীয় নির্বাচনের কথা বলি, সরকারই তো তার জটিলতা তৈরি করে বলে যেটা। তাহলে আমি বরঞ্চ বলবো সরকারকে যে এখন যে এই যে সংসদ নির্বাচনের দিকে যে ছাত্ররা বিভিন্ন জায়গায় যাচ্ছে, আগে আপনি আমাদেরকে সুনিশ্চিত করেন জাতীয় সংসদ নির্বাচনে তার কোনো প্রভাব পড়বে না। যে সময় আমরা বলেছি, যেমন আমাদের দলগতভাবে এখন আমরা মনে করি এই বছরের মধ্যেই নির্বাচন দরকার, এবং আমরা এই 31শে ডিসেম্বরের মধ্যে নির্বাচিত সরকার দেখতে চাই, এবং এখনও পসিবল বলে আমরা মনে করি। আমরা এটা বহু যুক্তিতর্ক দিয়েছে। সুতরাং আমরা মনে করি যে এইটা বিবেচনা করতে হবে, এবং নিশ্চয়ই ছাত্ররা ডিসিশন নেবে। ধরেন ওই বিশ্ববিদ্যালয়ে যদি সব ছাত্র ডিসিশন নেয়, মানে আমি মেজরিটি ছাত্রের কথা বলছি, তখন হয়তো এটা নিয়ে আমরা ভাববো। কিন্তু এখনও সব জায়গায় আমার ব্যক্তিগত অবজারভেশন যে এইরকম পরিবেশ তৈরি হয়েছে বলে এটা মনে করি না। আর দেখবেন অনেকের দিক থেকে এই নির্বাচন আগে চায়, স্থানীয় নির্বাচন আগে চায়, এই যে কথা বলা হচ্ছে, তার একটা অন্যতম লক্ষ্য হচ্ছে যে কোনোভাবে জাতীয় সংসদ নির্বাচনকে দীর্ঘায়িত করা। আমরা আগে সুনিশ্চিত হতে চাই জাতীয় সংসদ নির্বাচন কোনো অজুহাতে মৌলিক সংস্কারের ভিত্তিতে না হলে জুলাই সনদে তারা স্বাক্ষর করবে। সেটা আমি অনেক কথাকে আমরা অনেক সময় গুরুত্ব দিচ্ছি। এইখানে মনে রাখতে হবে যে বাংলাদেশের ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোই তো অন্যতম। মৌলিক সংস্কার কি, সেটা তো ওরাই বলতে পারবে। আমি তো বলি, আমি যদি এখন বলি যে মৌলিক সংস্কার ছাড়া যাব না, কোনোদিন এই সংস্কার হবে না। কারণ আমাদের কাছে মৌলিক সংস্কার কি? আমাদের হচ্ছে সমাজতন্ত্র লক্ষ্য, এবং ওই লক্ষ্য থেকে পুরো ব্যবস্থারই পরিবর্তন করতে চাই। তো এখন কি আমি এটা চাইলে হবে? হ্যাঁ, নিশ্চয়ই। আমি তার জন্য কি বসে থাকবো? তা না। এইখানে যতটুকু হচ্ছে বর্তমান ফ্রেমওয়ার্কে ততটুকু চাইবো, আর আমি জনগণের কাছে নির্বাচনের সময় ম্যান্ডেট নেব। জনগণ যদি আমাকে ম্যান্ডেট দেয় তখন আমি সেইটা করব।
তা আমি ওই ভাইদেরকে বলবো, সবাইকেই বলি, এটাই তো গণতন্ত্রের নর্মস। এইখানে যতটুকু আছে সেইটুকু হোক। আর আপনারা মৌলিক পরিবর্তন করতে চান, আপনাদের কাগজ কলম নেন, ভোটে দাঁড়ান। মানুষ যদি আপনাকে ভোট দেয় করেন। ওই দুদু ভাই তো বলতে বলতে অঙ্কের হিসাব দিল, আমি তখন ভাবছিলাম যে কবে আবার 400 আসন হয়ে গেল। উনি তো 400 আসনের হিসাব দিয়ে দিল, যে 300 আসন উনি 400 আসন বললো, যদিও নারী আসন সহ আমরা 400 চাই। তো এখন এইগুলো মানুষের কাছে আমি মনে করি যারা রাজনীতি করছি আমাদের কোনো হাস্যের বারে রসে আমাদের কথায় পরিণত করা আমাদের উচিত না। এটা আমি খুব সিনসিয়ার জায়গা থেকে বলছি। মানে একেবারেই আমাদের নানা ত্রুটি বিচ্যুতি সত্ত্বেও এই যে গণ অভ্যুত্থানে তো যাদের ভূমিকা ছিল, আমরা কারোর ভূমিকা খাটো করতে চাই না, কিন্তু রাজনীতির নামে যদি চাঁদাবাদী তথাকথিত প্রভাব বিস্তার, যেটাকে আমরা বাদ দিয়েই নতুনভাবে রাজনীতির কি বলে ওই ত্রুটি বাচ্চা দিয়ে এগোতে চাই, সেইটা যদি না এগোয় সেটা খুবই ক্ষতিকর হবে। জনাব শামসুজ্জামান দুদু, আপনার মতামত জানতে চাই। একটা হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন প্রসঙ্গে আলাপ হলো, মৌলিক সংস্কারের ভিত্তিতে না হলে জুলাই সনদে স্বাক্ষর করবে না এনসিপি, এটা এনসিপির বক্তব্য। এছাড়াও আমরা এই যে জাতীয় ঐক্যমত্য কমিশনে দেখছি যে বিএনপি বেশ কিছু বিষয়ে হচ্ছে দ্বিমত থাকবে, দ্বিমত আছে বিএনপির কতগুলো বিষয়ে, কিন্তু যেসব রাজনৈতিক দল প্রত্যাশা করছে যে সব বিষয়ে একমত মানে হতে হবে, না হলে অনেক কিছু তারা করবেন না বলছেন। এই নাকে আপনি কিভাবে ব্যাখ্যা দেবেন? যদি আপনি গণতন্ত্র মানেন তাহলে আপনাকে এটা মানতেই হবে বিভিন্ন সংগঠনের যে ভিন্ন মত, ভিন্ন দৃষ্টিভঙ্গি, ভিন্ন বক্তব্য, এটা আপনাকে অবশ্যই মানতে হবে। আর যদি কোনো কারণে আমরা ওইটা মানতে না পারি, ভিন্ন মতটাকে, ভিন্ন দৃষ্টিভঙ্গিকে, ভিন্ন কর্মসূচিকে, তাহলে বুঝতে হবে যে আমরা গণতন্ত্রের অনুসারী না, অন্য কিছুর। যেমন চমৎকার কথা এই যে এনসিপি বলছে, আমি তাদের ধন্যবাদ দিই। মৌলিক সংস্কার নাকি? জি জি। তো এই মৌলিক সংস্কার তো তারাই করবে, তারা তো সরকারে আছে, তাদেরই তো সরকার। কারণ ডক্টর ইউনূস বলছে না যে তার কর্তারা না বললে সে পদত্যাগ করবে না। ওই যে পদত্যাগের একটা প্রসঙ্গ, ছাত্ররাই নিয়োগকর্তা, তারা ছাত্রদেরকে নিয়োগকর্তা, ছাত্রদেরকে দল হিসাবে এটা কি পাঠিয়ে এনসিপি, ক্ষমতা তো তারা আছে। ডক্টর ইউনূস মাঝে মাঝে বলে না, কম সংস্কার করলে তাড়াতাড়ি ইলেকশন, বেশি সংস্কার করলে একটু পিছাবে। কম এবং বেশি তিনি কিন্তু ব্যাখ্যা দেননি। আবার এই এনসিপির এই যে যারা নেতৃত্ব, তারাও কিন্তু মৌলিক সংস্কারের কথাটা কি সেটা কিন্তু তার বলেনি। আমার প্রশ্ন হচ্ছে যে সংস্কার কেউ অস্বীকার করেন, কোনো পার্টি না। আজকে প্রধান উপদেষ্টা বলেছেন যে গভীর সংস্কার না করলে স্বৈরাচার ফিরে আসবে। হ্যাঁ, গভীর সমুদ্র, কুলের সমুদ্র, ঠিকই আছে। উনি চট্টগ্রামের লোক, তো গভীর সমুদ্রে যাওয়ার চিন্তা করছে, যেতে উনি বলতেই পারেন। আমার কাছে এইসব বিষয়টা থেকেও বড় জরুরি বিষয় হচ্ছে জাতীয় ঐক্যটাকে সংরক্ষণ করে পজিটিভ একটি দিকে যাওয়া। সংস্কারকে কেউ বিরোধিতা করে না, বিএনপিও না। বিএনপি বলেছে এখন, যেমন দেখেন জাস্টিস শাহাবুদ্দিন সাহেব 3 মাসের মধ্যে ইলেকশন করে ফেলেছেন, এমন দৃষ্টান্ত আছে আমাদের জাতীয় ইতিহাসে। তখন গণঅভ্যুত্থান হয়েছিল 91 কথা বলছে। তো এখনো পর্যন্ত আমরা একটা বছর মোটামুটি পার করে ফেলেছি, আর 2-1 দিন পরে একেবারে 5 আগস্ট। তো এই যে পারলাম না, হলো না, এবং ডক্টর ইউনূস সাহেব মানে 1 বছরের মধ্যে কি করলেন সেটা আমি জানি না, যে উনি এখনো ব্যাখ্যাও দেননি। তবে আমার কাছে মনে হয়েছে সংস্কার মানে এখন সাধারণ মানুষ, রাজনৈতিক দল, বিভিন্ন মহল মনে করছে সংস্কার মানে হচ্ছে নির্বাচন পিছানো, এইটাই হচ্ছে ধারণা। এবং ওই যে এনসিপিকে বলে ফেলছে যে মৌলিক সংস্কার না হলে তারা এটা সমর্থন দিবেন না, স্বাক্ষর করবে না, জুলাই সনদে স্বাক্ষর করবেন না। এর একটা তাদের থাকতেই পারে, আপনি বললেই যে আমি সই করব না। এই যেমন আমি একেবারে পরিষ্কার করে কথা বলি, বিভিন্ন ধর্মমতের মানুষ আছে, মুসলিম আছে, হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে। এই ধর্মকে নিয়ে যদি আপনি মুখ্য আলোচনা করেন তাহলে পরে জাতীয় অনেক ব্যাপারে আপনি একমত হতে পারবেন না, একমত হওয়া যাবে না। যখন আপনি সব কিছুর ঊর্ধ্বে উঠতে পারবেন, মানব হিসাবে আপনি আলোচনায় যেতে পারবেন, সেটা হচ্ছে গণতন্ত্র। হ্যাঁ, ওই যে আপনার কি ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান, ইসলামিক, আর আমাদের পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। তো ইসলামিক থাকে নাই, ওটা ধ্বংস হয়ে গেছে।
আমি ইসলামকে ছোট করছি না, ইসলাম আমাদের মানবতার ধর্ম শিখাইছে, ইসলাম আমাদের ওমরের সাম্যবাদ শিখাইছে, সমতার, সেগুলো আমি মানি না, কিন্তু মাঝে মাঝে ফাল পারি ইসলাম। আমার মূল কথাটা হচ্ছে যে যত দ্রুত সম্ভব মানুষের ভোট অধিকার ফিরিয়ে দিয়ে জাতীয় ইলেকশনটা করা। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ রহিন হোসেন প্রিন্স আমাদের সঙ্গে যুক্ত হওয়ার সময় দেওয়ার জন্য। দর্শক, রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক স্থিতিশীলতার জন্যই মানুষের মতামতের ভিত্তিতে একটি সরকার প্রতিষ্ঠিত হওয়া জরুরি, যেটি রাজনীতিবিদরা বলছেন, এবং সেটির জন্য একটি সুন্দর পরিবেশ এবং যেই রাজনৈতিক ঐক্যমত্য রয়েছে সেই ঐক্যমত্যকে ভিত্তি করে যে নির্বাচনের প্রত্যাশা আছে বাংলাদেশ, সেটি অত্যন্ত সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হবে এমন প্রত্যাশা, এবং জনরায় নিয়ে একটি সুন্দর সরকার আগামীর বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে এই প্রত্যাশা রেখে আজকের আয়োজন এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।